এই যে বৃদ্ধ লোকটাকে দেখছেন, যাকে কেউ দাম দেয় না, যাকে কিনা সবাই অপমান করে, কিন্তু সে একদিন রাতে হঠাৎ করে এমন এক সুপার পাওয়ার পেয়ে যায় যে তার পুরো শরীর একটি সাইবর্গে রূপান্তরিত হয়ে যায়। তারপর এই লোকটির সাথে কি কি ঘটেছিল চলুন সেটাই দেখে আসি। গল্পের শুরুতে আমরা 58 বছর বয়সী একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাই, যে কিনা তার পরিবারকে নিয়ে টোকিও শহরে এসেছিল কাজ খোঁজার জন্য। আসলে এই লোকটা তার পরিবারকে ভালো রাখার জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু ইনো নামের এই লোকটির আশেপাশে থাকা লোকজনেরা কেউই তাকে দামই দিত না। এমনকি সে যেই চাকরিটি জুটিয়েছিল সেখানেও তার সহকর্মীরা তার সাথে একটা পশুর মতো আচরণ করত। অফিসের বসের এত কথাবার্তা শুনে সে যখন বাড়িতে আসতো তখন তার কষ্ট শেষ হতো না, কারণ তার বাড়ির লোকজনরাও তাকে সম্মান করতো না, এমনকি কেউ ভালোবাসতো না। একদিন রাতে ইনো তার বাড়ির বারান্দায় বসে তার ব্যর্থ জীবনের কথা চিন্তা করছিল, আর তখনই একটি কিউট কুকুর তার দরজার সামনে চলে আসে। যেই কুকুরটির গলায় একটি কাগজ বেঁধে রাখা হয়েছিল, যেই কাগজে লেখা ছিল এই কুকুরটির নাম হলো আনাকু। এরপর দেখা যায় কুকুরটির মালিক আরো লিখেছিল এই কুকুরটি যে পাবে সে যেন তাকে একটু যত্ন করে রাখে। এরপর দেখা যায় চিঠিটা পড়ার শেষ হতে না হতেই ইনোর ঘর থেকে তখন তার স্ত্রী বেরিয়ে আসে, আর তিনি তখন ইনুকে এই কুকুরটিকে ঘর থেকে বের করে দিতে বলে। তো যাই হোক, পরের দিন ইনু ডাক্তারের কাছে গিয়েছিল নিজের শরীরের চেক আপ করানোর জন্য, আর সেখানে গিয়ে তার মাথায় তো ইতিমধ্যে আকাশ ভেঙে পড়ে, কারণ ডাক্তার তাকে জানায় তার নাকি ক্যান্সার হয়েছে, তাও আবার লাস্ট স্টেজে। তার হাতে মাত্র 3 মাস সময় রয়েছে, এমনকি তার নাকি বাঁচার কোনো চান্সও নেই। এমন একটি দুঃসংবাদ শুনে ইনো মন খারাপ করে রাতের বেলায় ডিনার টেবিলে বসে ইনো তার পরিবারকে সবকিছু খুলে বলে, কিন্তু অদ্ভুতভাবে তার পরিবার তো তার কোনো কথায় কান দেয়ই না, উল্টে তাকে নিয়ে আরো বিভিন্ন ধরনের অভিযোগ দিতে শুরু করে, যেমন সে ঠিকমতো টাকা পয়সা দিতে পারে না, ঠিকমতো বাজার করতে পারে না ইত্যাদি। বেচারা ইনোর তখন খুব মন খারাপ হয়ে যায়। তখনই তার স্ত্রী তার উপর চিৎকার করে বলে, গতকাল আমি কুকুরটিকে ছেড়ে দিয়ে আসতে বলেছিলাম, কিন্তু এখনো ওটি বাড়িতে কি করছে? তার ওয়াইফের এমন কথা শুনে ইনু সেই কুকুরটাকে নিয়ে কয়েক কিলোমিটার দূরে চলে যায় এবং কুকুরটাকে ছেড়ে দিয়ে সে দৌড়ে বাড়িতে পালিয়ে আসতে চায়, যেন কুকুরটা তার পিছু পিছু আর আসতে না পারে। কিন্তু বেশ কিছুক্ষণ দৌড়ানোর পরে ইনু যখন একটি পার্কের সামনে চলে যায় তখন সে দেখতে পায় সেই কুকুরটি অলরেডি তার সামনে চলে এসেছে। কুকুরটির মায়াবী নিষ্পাপ চেহারা দেখে ইনু ভীষণ কষ্ট পায়। সে তখন কুকুরটিকে জড়িয়ে ধরে তাকে কথা দেয় সে আর কখনো তাকে একা ছাড়বে না। কুকুরটির সাথে এইসব কথা বলার সময় ইনু তখন দেখতে পারে সেই পার্কের বেঞ্চে একটি ছেলে বসে রয়েছে, তাই সে তখন কৌতূহলবশত ছেলেটির সঙ্গে কথা বলার জন্য এগোতেই সে আকাশের দিকে তাকিয়ে উজ্জ্বল কিছু আলোর মতো দেখতে পায়। তখনই আকাশ থেকে আসা সেই বিশাল বিস্ফোরণে ইনো তখন সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে ইনোর জ্ঞান ফেরায় সে তখন অবাক হয়ে যায়, কারণ সে তখন চশমা ছাড়াই সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছিল, এবং তাছাড়াও সেখানে থাকা কুকুরটি এখনো তার জন্য অপেক্ষা করছিল। তাই ইনো আর এক মুহূর্ত দেরি না করে সে কুকুরটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। এরপর সে তার পরিবারের সঙ্গে সকালের খাবার খেয়ে নেয়, কিন্তু তখনই ইনোর প্রচুর তৃষ্ণা পেয়ে যায়। সে দ্রুত পানি খেতে লাগলে খেয়াল করে তার শরীর প্রচন্ড গরম হতে শুরু করছে, এমনকি সে দেখতে পায় তার হাত থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন লেগে যাওয়ার ভয়ে ইনো তার নিজের শরীরের কাপড় চোপড় খুলে ফেলে, আর তখনই তার একটা হাত অদ্ভুত রোবোটিক অস্ত্র দিয়ে পরিণত হয়ে যায়, যেই অস্ত্রটা ইনোর খাওয়া স্যুপটুকু বমি করে দেয়। এই সবকিছু তার সাথে কি হচ্ছে ইনো তখন কিছুই বুঝতে পারে না। এরপর তার গলার মধ্যে একটা সমস্যা দেখা দেওয়ার কারণে যখনই সে গলার চামড়া ধরে টান দেয় তখনই তার মাথা থেকে তার চেহারাটাই খুলে আসে। ইনো তখন বুঝতে পারে তার মাথার ভিতরের সবকিছুই এখন রোবোটিক হয়ে গেছে। ভালোভাবে দেখার জন্য যখন সে একটি আয়নার কাছে এসে দাঁড়ায় তখন সে দেখতে পায় তার পুরো শরীরটাই রোবোটিক অস্ত্রে পরিণত হয়ে গিয়েছে। এরপর ইনোর শরীরের এমন ভয়াবহ অবস্থা দেখে তার সাথে থাকা সেই কুকুরটি চিৎকার করে বসে। তখন সেই কুকুরটির চিৎকার শুনে ইনোর ওয়াইফ ঘরে চলে আসে, কিন্তু ততক্ষণে ইনো আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। এর পরের দৃশ্যে হিরো নামের এক স্কুল পড়ুয়া ছেলেকে দেখতে পায়, যাকে কিনা তখন সেখানের সবাই অনেক বিরক্ত করত, এবং তার সব থেকে কাছের বন্ধু বলতে ইয়ং নামের একটি ছেলেই ছিল। আজকে স্কুল শেষ করে হিরো তার বন্ধু ইয়ং এর বাড়িতে চলে আসে। তারপরে দুজন গল্প গুজব করে হিরো ইয়ং এর বেলকুনিতে চলে যায়। সেখানে গিয়ে হিরো তার বন্ধুকে দেখানোর জন্য হাত দিয়ে একটি পাখিকে গুলি করে ফেলে, এবং সাথে সাথে আকাশে উড়তে থাকা সেই পাখিটি মারা যায়। ইয়ং তো এটা দেখে অবাক হয়ে যায়, সে বুঝতেই পারছিল না এটা কিভাবে সম্ভব। তখনই হিরো তাকে বোঝানোর জন্য
এই বিল্ডিং এর গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তার হাতের ইশারায় সমস্ত গাড়িগুলো উল্টে পাল্টে দিতে থাকে। শুধু তাই নয়, সে কাপড় চোপড় খুলে নিজের শরীরকে একটি রোবোটিক হাইটেক অস্ত্রে তৈরি করে ফেলে এবং তখন সে তার বন্ধুকে বলে, আমি আর আগের মতো নেই, আমি এখন সুপার হিরো হয়ে গিয়েছি। অপরদিকে ইনো তখনও একটি ট্রমার মধ্যে ছিল। সে বুঝতে পারছিল না যে তার সাথে গতকাল এমন কি হয়ে গিয়েছে। তার তখন মনে হচ্ছিল এই সবকিছু হয়তো দুঃস্বপ্ন। এই সব ভাবতে ভাবতে সে তখন তার অফিসে চলে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আজকেই তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়। তখন ইনো বেচারা তার বসের কাছে অনেক অনুরোধ করে। সে ইতিমধ্যে তার বসের পায়ে পড়ে যায়, কারণ চাকরিটা চলে গেলে সে তার বাসায় ঋণ কিভাবে শোধ করবে এবং তার পরিবার কিভাবে চালাবে। কিন্তু বস তখন ইনোর কোনো কথাই শোনে না। তাই বেচারা ইনো তখন মন খারাপ করে বাড়ি ফিরতে শুরু করে। বাড়ি ফেরার পথে তখন রাস্তায় একটি আহত কবুতরকে পড়ে থাকতে দেখে। ইনো কবুতরটিকে হাতে নেওয়ার সাথে সাথে ইনো তখন সবকিছুই দেখতে পারে যে কবুতরটির কোথায় কতটুকু আঘাত লেগেছে। আর তখনই ইনোর হাতের স্পর্শে সেই কবুতরের সকল ক্ষতগুলো ঠিক হয়ে যায়। এরপর পাখিটা আবারও আকাশে উড়ে যায়। ইনো এখন বুঝতে পারে যে সকল প্রাণীর ক্ষত সারিয়ে দেওয়ার তার মধ্যে সুপার পাওয়ার রয়েছে। আর তখনই তার সুপার কানের আওয়াজের মাধ্যমে সে দূর থেকে একটি আওয়াজ শুনতে পায়, যেখানে একজন মহিলা তার বাচ্চাকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে মিনতি করছিল। ইনো তখন বুঝতে পারে এই শব্দটা তার পাশে থাকা একটি হসপিটাল থেকে আসছে। তাই সে দ্রুত হাসপাতালে গেলে কিরা নামের একটি বাচ্চাকে দেখতে পায়, যে কিনা তার মাথায় আঘাত পাওয়ার কারণে কয়েক মাস ধরে কোমায় পড়েছিল। ইনো তখন বাচ্চাটিকে স্পর্শ করে দেওয়ার সাথে সাথে তার শরীরের ভেতর থাকা সুপার পাওয়ারের মাধ্যমে বাচ্চাটির ভিতরে সকল রোগ বেলায় ইনো ডিটেক্ট করে ফেলে এবং কিছুক্ষণের মধ্যেই ইনোর স্পর্শের সাহায্যে সেই বাচ্চাটি সুস্থ হয়ে যায়। এবং তখনই বাচ্চাটির মা সেখানে চলে আসে এবং ইনোকে অপরিচিত একটি লোককে সেই রুমের মধ্যে দেখে বাচ্চাটির মা সেখানে চিৎকার করতে শুরু করে। এরপর ইনোকে ওখানের কিছু ডাক্তার এসে বের করে দেয়, কিন্তু তখনই সেই কিরা নামের বাচ্চাটি জেগে ওঠে, যা দেখে ডাক্তাররা সেখানে অবাক হয়ে যায়। এই সব কিছু দেখে ইনো অনেক বেশি খুশি হয়ে যায়। তাই সে তখন কাউকে কিছু না বলে সোজা বাড়িতে ফিরে যায়। ইনো এত বেশি খুশি এর আগে কখনো হয়নি। এরপর আমরা ইয়ংকে দেখতে পাই, যার সাথে তার স্কুলের এক বখাটে ছেলের সাথে ঝামেলা লেগে যায়। জিমো নামের সেই বখাটে ছেলেটা যখন ইয়ংকে মারতেই যায়, তখনই সেখানে হিরো চলে আসে এবং জিমুর হাত সে এতটাই শক্ত করে ধরে যে সেই ছেলেটির হাল বেহাল হয়ে যায়। তখনই হিরো জিমোর দিকে তার নিজের হাত বন্দুকের মতো তাক করে ধরে এবং সে বলে, তুমি ইয়ং এর কাছ থেকে যত টাকা নিয়েছো তা এক্ষুনি সব ফেরত দেবে। কিন্তু জিমুর কাছে এই মুহূর্তে এত টাকা ছিল না। অবস্থা বেহাল হতে দেখে তাই ইয়ং সেখানে এসে তার বন্ধু হিরোকে সরিয়ে নেয়, কারণ সে ইমুকে পছন্দ না করলেও সে চাইতো না যে হিরো ইমুকে প্রাণে মেরে ফেলুক। তো যাই হোক, হিরো তারপর ক্লাসরুম থেকে বের হয়ে যায় এবং তার পিছু পিছু শিনুয়া নামের একটি মেয়েও বেরিয়ে পড়ে। মেয়েটি আসলে হিরোর এমন হিরোগিরি দেখে ইমপ্রেস হয়ে যায়। সে বাইরে এসে তখন হিরোকে নিজের ভালোবাসার কথা জানিয়ে দেয়, কিন্তু হিরো তখন শুধু একটি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই তার মা ফোন করে জানায় তার বাবা নাকি অনেক অসুস্থ এবং শেষবারের মতো সে তোমাকে দেখতে চায়। তাই হিরোর মা বলে, তুমি আজকে রাতের মধ্যেই তোমার বাবার সাথে দেখা করো। কথাটা শুনে হিরো অনেক বিরক্ত হয়ে যায়, কারণ সে তার বাবাকে পছন্দ করত না, কারণ তার বাবা তাকে আর তার মাকে রেখে অন্য একটি মেয়েকে বিয়ে করেছিল। কিন্তু তবুও তার বাবার শেষ ইচ্ছা পূরণ করার জন্য সে তার বাবার সাথে দেখা করতে চলে যায়। সেখানে গেলে তার বাবা এই মাসের জন্য তাকে কিছু হাত খরচের টাকা দিয়ে দেয়। এরপর হিরো তার সৎ মায়ের পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নেয়। এরপর হিরো যখন দেখতে পায় তার সৎ মায়ের পরিবারের সাথে তার বাবা অনেক খুশি রয়েছে, তখন হিরো অনেক বেশি রাগ হয়ে যায়। সে শুধু মনে মনে ভাবতে থাকে এমন একটি হাসি খুশি পরিবার সেও পেতে পারত, কিন্তু তার বাবা এসব থেকে তাকে বঞ্চিত করেছে। তাই সে তার নিজের হাত দিয়ে তার বাবাকে গুলি করার সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু সে তার ছোট ছোট সৎ ভাই বোনদেরকে দেখে সে নিজেকে কন্ট্রোল করে নেয়, কিন্তু তখনও তার বাবার প্রতি থাকা তার মনের রাগ একটুও কমেনি। তাই সে রাগ কমানোর জন্য একটি অচেনা মানুষের বাড়িতে ঢুকে পড়ে এবং সে কারোর সাথে কোনো কথা না বলেই সে সেই অচেনা পরিবারটিকে তার হাত দিয়ে গুলি করে মেরে ফেলে। তো যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি ইনো একটি ছোট হাসপাতালে ঢুকে সে সেখানে থাকা ছোট ছোট বাচ্চাদেরকে সে সুস্থ করে তুলছে। কিন্তু তখনই সে পাশে থাকা একটি বাড়ির থেকে একটি মেয়ের চিৎকার শুনতে পায় এবং সে তখন দ্রুত সেই মেয়েটিকে বাঁচানোর জন্য তার বাড়িতে চলে যায়। কিন্তু ততক্ষণে মাথায় গুলি লাগার কারণে মেয়েটা মারা গিয়েছিল। কিন্তু তবুও সে মেয়ে
মেয়েটিকে বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু তার কাছে মৃত মানুষকে জীবিত করার শক্তি ছিল না। তখনই সে পাশের রুম থেকে আরো একজনা চিৎকারের আওয়াজ শুনতে পায়। তখন সে ওই মানুষগুলোকে বাঁচানোর জন্য গেলে দেখতে পায় হিরো তাদেরকে মেরে ফেলেছে। এইদিকে হিরো তার এই নিজের খুনের কোনো প্রমাণ রাখতে চায় না, তাই তখন ইনুকে সে গুলি করে সেখান থেকে চলে যেতে শুরু করে। কিন্তু এতে ইনোর কোনো কিছুই হয় না, কারণ তার কাছেও তো সুপার পাওয়ার রয়েছে। এরপর সে দ্রুত ওখান থেকে উঠে হিরোকে ধরতে চলে যায়, কিন্তু ততক্ষণে হিরো ওখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পারি ওই পরিবারের হত্যাকাণ্ড পুরো দেশব্যাপী ভাইরাল হয়ে যায়। পুলিশ ও সাংবাদিকরা তদন্ত করে জানতে পেরেছিল এদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু অবিশ্বাস্যভাবে সেখানে কোনো গুলির খোসা বা বুলেট কিছুই খুঁজে পাওয়া যায়নি। এইদিকে ইয়ং এই খবর দেখে তার বন্ধুকে বলে, এই পরিবারের মৃত্যুর পিছনে আবার তোমার হাত নেই তো? তখন হিরো তার বন্ধুকে সরাসরি বলে, হ্যাঁ, আমি এদেরকে মেরেছি। আমার বাবার উপর রাগ আমি ওদের উপর দেখিয়েছি। আমি এখন আর কোনো সাধারণ মানুষ নই, এখন আমি ঈশ্বর হয়ে গেছি। তখন কথাগুলো শুনে ইয়ং প্রচন্ড ভয় পেয়ে যায়, কিন্তু হিরো তখন তাকে কথা দেয়, চিন্তা করো না, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি সারা জীবন তোমাকে রক্ষা করব। কিন্তু ইয়ং এখন আর হিরোকে বিশ্বাস করতে পারে না এবং সে তখন হিরোকে তার থেকে দূরে থাকতে বলে। এইদিকে সে যখন বাড়িতে ফিরে হিরো তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে, তখন তিনি হিরোকে বলে যে তুমি আগামী মাস থেকে তোমার বাবার সঙ্গে থাকবে। হিরো তখন বলে, কিন্তু কেন? আমি ওই অসুস্থ লোকটির সঙ্গে থেকে কোনো ঝামেলায় ফেলতে চাই না। তখন হিরোর মা তাকে বলে, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, আসলে তোমার বাবা নয়, আমি অসুস্থ, আমার ক্যান্সার হয়েছে, আমি খুব দ্রুতই মারা যাব, তাই এখন থেকেই তুমি তোমার বাবার সঙ্গে থাকবে। এমন কথা শুনে তখন হিরো তার মাকে জড়িয়ে ধরে বলে, খবরদার এমন কথা বলবে না, আমি তোমাকে মরতে দিব না। যাই হোক, এর পরের দৃশ্যে দেখি ইনো আবার নিজের চাকরি চলে যাওয়ার জন্য হতাশ হয়ে পড়ে, কারণ সে ভালো ভালো কাজ তো করছিল কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। এইসবের মধ্যে আবার ইনো ইয়ং নামের সেই ছেলেটির প্রার্থনা শুনতে পায়, যেখানে ইয়ং হিরোকে থামানোর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল যেন হিরো আর কোনো নিরীহ পরিবারকে মারতে না পারে। এই সব কথা শুনে ইনো তার কুকুরটিকে নিয়ে উড়ে চলে আসে ইয়ং এর সাথে দেখা করার জন্য। সে নিজের শক্তির ব্যাপারে ইয়ংকে সবকিছু জানিয়ে দেয় এবং সে এটাও বলে সে যেই রাতে সেই শক্তিটি পেয়েছিল তখন সেখানে একটি ছেলেও ছিল, হতে পারে সেই ছেলেটিই তোমার বন্ধু হিরো ছিল, কিন্তু হিরো যত খারাপ কাজই করুক না কেন আমি ওকে আটকে ফেলবো। এই কথা শুনে ইয়ং বলে, ওর তো কোনো দুর্বলতাই নেই, তাহলে তুমি ওকে হারাবে কিভাবে? ইনো বলে, ওর সাথে যুদ্ধ করে। তাই এবার ইয়ং ইনোকে বিভিন্নভাবে ট্রেনিং দিতে থাকে যাতে হিরোকে সে হারাতে পারে, যেমন হাত দিয়ে গুলি করা, অস্ত্র ছাড়াই লড়াই করা, এমন কিছু। কিন্তু এইসব কিছু করতে গিয়ে ইনো যখন ক্লান্ত হয়ে পানি খেয়ে নেয় তখনই সাথে সাথে তার শরীর পানিগুলো বমি করতে শুরু করে। এটা দেখে তখনই ইনোর প্রথম দিনের কথা মনে পড়ে যায়, যখন সে প্রথম দিন স্যুপ খেয়েছিল ঠিক এমন ভাবে সে প্রথম দিনও বমি করে দিয়েছিল। তাই ইয়ং বোঝার চেষ্টা করছে যে এমনটা কেন হচ্ছে। তখনই সে দেখতে পায় ইনো আসলে একটি ইলেকট্রোলাইট ড্রিঙ্কস খেয়েছে, আর এখানে প্রচুর সোডিয়াম অর্থাৎ লবণ ছিল, এবং প্রথম দিন ইনোর খাওয়া স্যুপের ভিতরেও লবণ ছিল, আর সে তখন বুঝতে পারে তার শরীরের দুর্বলতা হচ্ছে লবণ। এরপর আমরা দেখতে পাই হিরো তার মাকে নিয়ে হসপিটালে এসেছে তার মায়ের চেক আপ করানোর জন্য। সেখানে ডাক্তার অবাক হয়ে বলে, তোমার মায়ের ক্যান্সারের সেলগুলো সবগুলো নষ্ট হয়ে গিয়েছে, উনি এখন আগের থেকেও অনেক বেশি সুস্থ এবং ওনার শরীরে এখন কোনো রোগ নেই। এইটা দেখে হিরো প্রথমবারের মতো বুঝতে পারে সে শুধু মানুষদেরকে মারতেই পারে না, বরং সে মানুষদেরকে বাঁচাতেও পারে। এরপর যখন হিরো তার মাকে নিয়ে বাড়ি ফিরছিল তখনই কিছু গোয়েন্দা লোক তার পথ আটকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, কারণ তারা সিসি ক্যামেরার মাধ্যমে সেই হত্যাকাণ্ডের বাড়ির ভেতরে সেদিনকার হিরোকে ঢুকতে দেখেছে। কিন্তু হিরো তখন পুলিশদেরকে দেখে সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে, এবং সে পালাতে গিয়ে তিনজন গোয়েন্দা অফিসারকে সে হাতের মাধ্যমে গুলি করে মেরে ফেলে। এদিকে পরের দিন সকালে আবারও তার পালানোর খবরটা ভাইরাল হয়ে যায়, যেটা জানার পরেও শিনোয়া নামের সেই মেয়েটা হিরোকে দেখতে পেয়ে তাকে পালানোর জন্য তার বাড়িতে নিয়ে যায় এবং সে বলে, আমার বাড়িতে আমি আর আমার বৃদ্ধ দাদিমা থাকি। এই শুনে হিরো মেয়েটির বাড়িতে চলে যায় এবং মেয়েটি তখন বলে, আমি যেহেতু তোমাকে আগে থেকে অনেক পছন্দ করি তাই তুমি যতদিন ইচ্ছে ততদিন আমার বাড়িতে লুকিয়ে থাকতে পারো। এইদিকে ইনো আর ইয়ং যখন গল্প করতে করতে তারা দুজন বাড়ি ফিরছিল তখন অন্যদিকে ইনোর মেয়ে ম্যারি তাদেরকে দেখতে পেয়েছিল। ম্যারি, ইয়ং, হিরো তারা সবাই একই স্কুলে পড়ছিল। তাই ম্যারি ইয়ংকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবাকে কিভাবে খুঁজে পেয়েছো? ইয়ং তখন হাসতে হাসতে
বলে, আরে আমরা তো রাস্তাতে দেখা হওয়ার পরে একসাথে একটু কথা বলছিলাম। এইদিকে হিরো যখন শিনোয়ার বাড়িতে পালিয়েছিল তখন হিরো টিভিতে দেখতে পায় বিভিন্ন সাংবাদিকেরা এখন তার মায়ের উপরে চড়াও হয়েছে এবং তারা হিরোর ব্যাপারে বিভিন্ন কথা এখন তার মাকে জিজ্ঞেস করছে। রিপোর্টাররা ইতিমধ্যে এসব খুনের পেছনে তার মাকেও দায়ী করছিল। বেচারা মহিলা হঠাৎ করে এসব বড় বড় প্রেসার নিতেও পারেনি, তাই সে ক্যান্সার থেকে ভালো হওয়া সত্ত্বেও সে সেখানেই স্টক করে মারা যায়। এই খবরটা হিরো জানতে পেরে বুঝতে পারে সে আসলে কত বড় একটি ভুল করে ফেলেছে, কিন্তু তবুও অনুশোচনা করার বদলে সে আরো খুঁজতে থাকে কোন কোন লোক তার বিরুদ্ধে রয়েছিল। এরপর তখনই সে একটা সোশ্যাল মিডিয়া গ্রুপের খোঁজ পেয়ে যায় যেখানে একটি ছেলে দাবি করছিল সে নাকি হিরোর মায়ের ঠিকানা পুলিশকে দিয়েছিল। সেই গ্রুপে থাকা আরো লোকেরা সেই ছেলেটিকে শাবাশি দিচ্ছিল। এই সব কিছু দেখে হিরো সরাসরি সেই ছেলেটিকে ভিডিও কল করে। ছেলেটা ভিডিও কলে হিরোকে দেখে সে হাসতে থাকে কারণ সে একটি খুনিকে সাজা দিতে পেরেছে। কিন্তু হিরো তখন রেগে মেগে সেই ভিডিও কলের দিকে তার হাতটি বন্দুকের মতো করে তাক করে ধরে। এটা দেখে ছেলেটা হাসতে থাকলেও হিরো অদ্ভুতভাবে সেই কম্পিউটারের মধ্যে দিয়েই ছেলেটিকে গুলি করে মারতে থাকে। শুধু তাই নয়, সেই ছেলেটির কমেন্টে যারা শাবাশি দিয়েছিল হিরো তাদেরকেও সবাইকে ভিডিও কল করে এক এক করে মারতে থাকে। এই ঘটনার পরে জাপানের পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়ে যায়। এমন অবস্থাতে রাতের বেলা শিনোয়া যখন হিরোর সঙ্গে কথা বলতে আসে তখন হিরো তার সকল সিক্রেট তাকে বলে দেয়। সে জানায় যে তাকে আসলে যে পরিবারের মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে সে আসলেই সেই পরিবারকে খুন করেছিল। কিন্তু শিনোয়া কোনোভাবেই হিরোর এই কথাটি বিশ্বাস করছিল না। তার বিশ্বাসই হচ্ছিল না যে হিরো এমন কাজ করতে পারে। তাই হিরো তখন তাকে বিশ্বাস করানোর জন্য নিজের শরীরের অস্ত্রগুলো তাকে সব দেখিয়ে দেয়। শুধু তাই নয়, সে মেয়েটিকে নিয়ে উড়ে চলে যায় এবং ভিডিও কলের মাধ্যমে থাকা যাদেরকে মেরেছিল সে উপর থেকে সবাইকে দেখাতে শুরু করে। যেই লোকগুলো মারা গিয়েছিল তাদের জন্য মেয়েটা প্রচন্ড কান্না করে, কিন্তু তবুও সে হিরোকে বলে, তুমি যেমনই হও না কেন আমি তোমাকেই ভালোবাসি এবং আমি তোমাকে কখনোই একা ছাড়বো না। এই সব কথা শেষ হলে তারা দুজন তখন বাড়িতে চলে আসে, কিন্তু তখনই অস্ত্র নিয়ে একদল এজেন্ট তাকে ধরার জন্য এই বাড়িতে চলে আসে। শিনোয়া হিরোকে এখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু হিরো তাকে বাঁচানোর জন্য জড়িয়ে ধরে মেঝেতে শুয়ে পড়ে, কারণ ততক্ষণে এজেন্টরা তার উপরে এলোপাথারি গুলি করা শুরু করেছিল। আর এমন অবস্থায় হিরো সেও সবকটা এজেন্টকে গুলি করে সবাইকে সেখানে মেরে ফেলে। আর ফাইনালি পরিস্থিতি শান্ত হলে সে দেখতে পায় সেই এজেন্টের গোলাগুলির কারণে শিনোয়ার দাদিমা সেখানেই মারা গিয়েছে। এমনকি শিনোয়ার গায়ে গুলি লেগে সেই মেয়েটাও মারা গিয়েছে। এখন নিজের প্রিয় মানুষটার মৃত্যুতে হিরো তখন বদলা নেওয়ার জন্য রীতিমতো পাগল হয়ে গিয়েছে। এইদিকে আমরা ইনুকে দেখতে পাই যে কিনা পরদিন সকালে তার ছেলে মেয়েদেরকে ঘর থেকে বাইরে যাওয়ার জন্য নিষেধ করে দেয়। এমনকি কম্পিউটার, মোবাইল স্ক্রিন, টিভি থেকে দূরে থাকতে বলে, কারণ হিরো এখন কম্পিউটার, মোবাইল স্ক্রিনের মাধ্যমে মানুষদেরকে মেরে ফেলতে পারে। কিন্তু বরাবরের মতোই তার পরিবারের কেউই তার কথায় কোনো গুরুত্বই দেয় না। অন্যদিকে হিরো প্রতিশোধ নেওয়ার জন্য এই শহরের সব থেকে বড় বিলবোর্ড স্ক্রিন হ্যাক করে নেয়। এরপরে হিরো সেই শহরের বিলবোর্ডে সরাসরি লাইভে এসে সকলকে বলতে শুরু করে, হ্যাঁ আমি সবাইকে মেরে ফেলেছি এবং পুলিশ যেহেতু আমার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেই দিয়েছে তাহলে আমি বলে দিচ্ছি এই যুদ্ধ তখনই শেষ হবে যতক্ষণে না এই শহরের সবাই মারা যায়। এই কথা বলে সে সেই স্ক্রিনের মাধ্যমে সে সবার উপরে এলোপাথারি গুলি করতে শুরু করে এবং শত শত মানুষ মরতে থাকে। আর অন্যদিকে ইনো যখন ইয়ং এর সাথে ট্রেনিং করছিল তখনই সে শত শত মানুষের চিৎকার তার কানে শুনতে পায়। তাই সে দ্রুত সেই মানুষদেরকে বাঁচানোর জন্য ইনো সেই স্ক্রিন থেকে হিরোকে সরিয়ে একটি নিউজ চ্যানেল বসিয়ে দেয়। কিন্তু অবিশ্বাস্যভাবে সেই স্ক্রিনের মধ্যেও সেই নিউজ অ্যাঙ্কারকে সেই ক্যামেরার মধ্যে থাকা অবস্থায় গুলি করে মেরে ফেলে। অন্যদিকে ইনোর মেয়ে ম্যারি তার স্কুলের বন্ধু বান্ধব নিয়ে একটি বিশাল বিল্ডিং এ ঘুরতে এসেছিল, যেখানে তারা সবাই খবর পায় হিরো পুরো শহরে ধ্বংসলীলা চালাচ্ছে। সেটা দেখার জন্য তারা মোবাইল স্ক্রিন অন করার সাথে সাথে হিরো সেই মোবাইল হ্যাক করে তাদেরকে গুলি করে মেরে ফেলে। এসব কিছু থামানোর জন্য ইনো বাধ্য হয়ে ইয়ংকে ক্যামেরার সামনে নিয়ে আসে এবং ইয়ং সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা সবাই কম্পিউটার, মোবাইল স্ক্রিন বা যে কোনো ক্যামেরার সামনে থেকে দূরে থাকুন। এসব কথা শুনে হিরো রেগে মেগে এই শহরের সব থেকে বড় স্ক্রিন গুলো সে মিসাইল মেরে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, সে শহরের বড় বড় বিল্ডিং গুলোতেও মিসাইল মেরে ধ্বংস করতে থাকে। তার মিসাইলের আঘাত সেই বিল্ডিংটাতেও লেগে যায় যেখানে ইনোর মেয়ে ম্যারি ছিল। অন্যদিকে ইনো হিরোর সামনে চলে যায়। সে তখন হিরোকে বুঝিয়ে বলে
এই সব কিছু থামিয়ে দাও। সে তখন তাকে বোঝায় যেই রাতে হিরো সেই ক্ষমতাটি পেয়েছিল সেই রাতে ইনো সেখানে ছিল এবং সেও সেই ক্ষমতাটি পেয়েছিল, কিন্তু হিরো তার এই সব কথাতে যেন কোনো কানই দিচ্ছিল না। সে এখন এই পুরো শহরটাকেই ধ্বংস করে দিতে চায়। তাই ইনো হিরোকে মারার জন্য সরাসরি তার মাথায় গুলি চালিয়ে দেয়, কিন্তু স্বাভাবিকভাবেই হিরো তো আর মারা যায় না। তাই তাদের দুজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয়ে যায় এবং লড়াইয়ের এক পর্যায়ে ইনো তার মেয়ে ম্যারির চিৎকার শুনতে পায়। ইনো যখন তার মেয়ে ম্যারিকে বাঁচাতে যায় তখনই হিরো এসে তার উপর আঘাত করে দেয়। এরপর হিরো নিউজের একটি হেলিকপ্টারের উপর হামলা করে দেয়, কিন্তু ওখানে ইনো গিয়ে সেই হেলিকপ্টারে থাকা লোকটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু তবুও শেষ রক্ষা হয় না। হিরো এসে পিছন থেকে সেই নিউজ লোকটিকে গুলি করে মেরে ফেলে। এরপর হিরো ইনোকে বলে, তুমি আমার সাথে লড়াই করে কখনোই জিততে পারবে না, এর চেয়ে ভালো তুমি আমার দলে চলে আসো। এই কথা শেষ করেই হিরো একটি পানির বোতল নিয়ে পানি খেতে লাগে, আর তখনই ইনো গুলি করে সেই পানির বোতলটি নষ্ট করে দেয় এবং তার কাছে এগিয়ে দেয় সেই ইলেকট্রোলাইট পানির বোতল, যেটা খেয়ে হিরোর শরীরে অনেক সমস্যা শুরু হয়। এই সুযোগে ইনো যখন তার মেয়েকে বাঁচানোর জন্য যেতে থাকে তখনই হিরো পিছন থেকে এসে তার উপর আবারও হামলা করে বসে, আর এবার তারা একে অপরের সাথে লড়াই করতে করতে মহাকাশের শূন্যে চলে যায়। আর সেখানে লড়াই করতে গিয়ে হিরো যখন ইনোকে মারতেই যাচ্ছিল তখনই তার শরীরে থাকা লবণ পানিগুলো জমাট বেঁধে তার শরীরের সমস্ত সিস্টেমগুলো কাজ করা বন্ধ করে দেয়। এই সুযোগে ইনো হিরোর উপর এক ভয়ানক হামলা করে সে আবারও পৃথিবীতে চলে আসে তার মেয়েকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে দুর্ভাগ্যবশত তার মেয়ে মারা গিয়েছিল। তাই ইনো তখন দ্রুত তার মেয়েকে সিপিআর দিয়ে তার মেয়ের হার্টবিট ফিরিয়ে আনার চেষ্টা করে এবং সৌভাগ্যবশত সেই মেয়েটির তখন হার্টবিট ফিরে আসে এবং নিঃশ্বাস নিতে শুরু করে। তাই ইনো সাথে সাথে তার মেয়েকে তার সুপার পাওয়ার দিয়ে সুস্থ করে তোলে। সে তখন তার মেয়েকে বুকে জড়িয়ে ধরে, আর পিছন থেকে তখনই আবারও হিরো চলে আসে এবং ইনোকে ধরে মারধর শুরু করে। শুধু তাই নয়, এই বিল্ডিং এ বেঁচে থাকা মানুষদেরকে হিরো খুঁজে খুঁজে গুলি করে মারতে থাকে এবং ফাইনালি হিরো যখন ম্যারিকে মারতে যাচ্ছিল তখনই ইনো তার উপরে হামলা করে বসে, কিন্তু ততক্ষণে একটা গুলি ম্যারির গায়ে লেগে গিয়েছিল। ইনো তখন প্রাণপণ চেষ্টা করছিল ইনোর মেয়ে বেঁচে থাকতে থাকতে তাকে সুস্থ করে দিতে, কিন্তু হিরো কোনোভাবেই ইনোকে তার মেয়ের কাছে যেতেই দিচ্ছিল না। সে ইনোকে মারতে মারতে তার মাথা থেকে পুরো চেহারাটাই খুলে ফেলে। তারপর সে ম্যারিকে ধরে এই বিল্ডিং থেকে নিচে ফেলে দিতে যায়। এটা দেখে ইনো তার মেয়েকে বাঁচানোর জন্য হিরোর কাছে ইনোর মেয়ের জন্য প্রাণ ভিক্ষা চায়, কিন্তু হিরো তার কোনো কথা না শুনে সেই মেয়েটিকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এটা দেখে ইনো এতটাই রেগে যায় যে তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে সে এক আঘাতে হিরোকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে এবং তারপর পরের মুহূর্তে সে তার মেয়েকে নিচে পড়া থেকে বাঁচিয়ে নেয়। আর এই ঘটনার পর দেশব্যাপী তখন জানতে পারে হিরো মারা গিয়েছে আর এখন সবাই নিরাপদ, এবং অন্যদিকে ইনোর সুপার হিরো হওয়ার কথা তার পরিবারের তার মেয়ে ছাড়া আর কেউই জানে না। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়ং এর বাড়ি হিরো এসেছিল ইয়ং এর সাথে দেখা করতে। হ্যাঁ, সেই হিরো যাকে পুরো দেশ মৃত ভেবেছিল সে এখনো বেঁচে আছে এবং সে জাপান ছেড়ে চলে যাচ্ছিল, তাই শেষবারের মতো তার বন্ধু ইয়ং এর সাথে দেখা করতে আসছিল। ইয়ং তখন তাকে চিরতরে এইসব ধ্বংসলীলা বন্ধ করে দিতে বলে, আর তখনই দেখা যায় সেখান থেকে হিরো গায়েব হয়ে যায়। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই অদ্ভুত জাপানি সুপারস্টারের মুভিটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।